হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে প্রাথমিক প্যানেল 2022 নিয়ে নতুন মামলা। 11,758 প্যানেলে নতুন করে আইএ ফাইল যুক্ত হলো সুপ্রিম কোর্টে। প্রাথমিকে 9,533 যে প্যানেল, সেই প্যানেলে নতুন করে মামলা করলো বেশ কিছু ক্যান্ডিডেট। কারা এই মামলাটি করলো এবং কেনই বা করলো, তাদের মামলার কি অ্যাকসেপ্ট করলো সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? 11,758 যে প্যানেল, সেই প্যানেলে কি কোনো প্রভাব ফেলবে এই নতুন মামলাটি? বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেয় 29শে জানুয়ারি 2024 তারিখে প্রাথমিকের এই 2022-এর যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। তখন 9,533টি প্যানেলের জন্য নিয়োগ করার কথা বলা হয়েছিল। 9,533 জনের নাম, সেখানে নাম ছিল, মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল। এবং তার পাশাপাশি আরেকটা নির্দেশ এসেছিল যে ডিএলএড 20-22 সেশনের যারা ডিএলএড করছিল তাদের পৃথকভাবে একটা ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করে মেরিট লিস্ট তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট এই 2020-22 মামলার সঙ্গে তারা যুক্ত হয়নি। আবার অন্যদিকে বেশ কিছু ক্যান্ডিডেটের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল। তো বিএড ডিগ্রি যখন বাতিল হয়ে গেল, তখন তারা এই 20-22 সেশনের ডিএলএড করছিল। 20-22 সেশনের ডিএলএড তারা সাবমিট করার জন্য আবার আবেদন জানায়। ফলে এই দু ধরনের ক্যান্ডিডেটরা আবার সুপ্রিম কোর্টে গিয়ে এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের সঙ্গে তারা যুক্ত হওয়ার জন্য নতুন করে দুটি আইএ ফাইল করে। তো কারা করলো এই আইএ ফাইলগুলো এবং তাদের নাম ডিটেলস আমরা বিস্তারিত এবং তাদের জন্য সুপ্রিম কোর্ট কি অর্ডার দিল তা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্য থেকেই। আমরা যদি সুপ্রিম কোর্টের অফিস রিপোর্টটা দেখি, তাহলে অফিসিয়াল যে অফিস রিপোর্টটা দেখি, তাহলে আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাব যে কতজন ক্যান্ডিডেট এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং তার পিটিশনার যে আইএ ফাইল যারা করলো তার ডিটেলসটা আমরা জানতে পারবো। তো আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে এসেছি, সিভিল অ্যাপিলে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন দুটি যে আইএ ফাইল হয়েছে, দেখুন এখানে আইএ ফাইলের কথা বলা হয়েছে। নাম্বার অফ আইএ ফাইল দুটো, 32062 এই একটা আইএ ফাইল এবং আরেকটা আইএ ফাইল 45109 এই একটা আইএ ফাইল। তো 2024 সালে এটা নতুন। এই দুটো আইএ ফাইল কার সঙ্গে যুক্ত করা হচ্ছে? ইন দিয়ে কি করা হচ্ছে? পিটিশন, স্পেশাল লিভ পিটিশন 12660, অর্থাৎ প্রাথমিকের 2022-এর যে মামলাটি ছিল সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, যে মামলা মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য, সেই মামলাটির সঙ্গে কিন্তু এটা যুক্ত করে দেওয়া হলো, যেটা 2023 সালে ছিল। তো এই মামলাটির রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে দেখুন শ্রী গুরুপদ কোনার। তো ইয়ে হচ্ছে মূল রেসপন্ডেন্ট রয়েছে। অফিস রিপোর্টের মধ্যে এখানে এর আগে কি কি ঘটনা ঘটেছে, কি কি অর্ডার এসছে, সেগুলো কিন্তু ডিটেলস এখানে উল্লেখ করা হয়েছে। প্যানেল প্রকাশের যে মেরিট লিস্ট প্রকাশের যে স্থগিতাদেশ ছিল, সেই বিস্তারিত এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আমরা দেখে নেব মূল যে বিষয়টা আমাদের দেখার, সেখানে আমরা দেখব তো কতজন মামলা করেছে। দেখুন এখানে উল্লেখ করা হয়েছে, ইট ইজ সাবমিটেড দ্যাট, এটা সাবমিট করা হচ্ছে যে দেয়ার আর 96 রেসপন্ডেন্ট, অর্থাৎ 96 জন ক্যান্ডিডেট রয়েছে। এই নতুন দুটি আইএ ফাইল যারা করলো, এই 96 জন ক্যান্ডিডেট তারা এই মামলার সঙ্গে নতুনভাবে যুক্ত হলো। দেখুন এই নতুন দুটি আইএ ফাইল কারা করলো, দেখুন এখানে আপনারা কবে করা হয়েছে? 7ই ফেব্রুয়ারি 2024 তারিখে ফেল করা হয়েছে, মামলাটি করা হয়েছে। আইএ ফাইলের নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি যে আইএ ফাইল রয়েছে সেটি 20/2/2024 তারিখে ফাইল করা হয়েছে এবং তার আইএ ফাইল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই দুটো আইএ ফাইল অ্যাবাভ মেনশন করার কথা বলা হয়েছিল ফার্স্ট ডে অফ মার্চ, অর্থাৎ 2024-এর যে মার্চের প্রথম দিন, সেই দিন কিন্তু মেনশন করার ডেট ছিল। নতুন এই দুটো আইএ ফাইল মামলাটির মূল মামলার সঙ্গে যুক্ত হলো, অর্থাৎ সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মূল মামলা প্রাথমিক 2022-এর প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত হয়ে গেল, যার ডায়েরি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 21287 অফ 2023। দেখুন মামলাটি কবে লিস্টেড হয়েছিল? গত পরশুদিন 5ই মার্চ 2024 তারিখে, 5/3/2024 তারিখে অনারেবল জাস্টিস এএস বোপান্না তার বেঞ্চে এই মামলাটি শুনানি হয়েছে এবং এই দুটো আইএ ফাইল সেখানে কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে। গত পরশু 5ই মার্চ মাননীয় বিচারপতি এএস বোপান্না তিনি কি নির্দেশ দিয়েছেন, অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করেছেন, আমরা সরাসরি দেখে নেব অর্ডার কপির ডিটেলস ব্যাখ্যা। তো গত পরশুদিন কোর্ট নাম্বার 6-এ এই মামলাটির শুনানি হয়, যার সিরিয়াল নাম্বার ছিল, আইটেম নাম্বার ছিল 1706। লাস্টের দিকে ছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যার মামলাটির মূল স্পেশাল যে লিভ পিটিশন রয়েছে, মূল যে স্পেশাল লিভ পিটিশন তার সঙ্গে যুক্ত করা হয়েছে 12660
এই মামলার সঙ্গে ওমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক এই মামলার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন অনলি আইএ নাম্বার 32062 এই আইএ ফাইল এবং 45109 যে দুটো আইএ ফাইল আমরা এর আগে দেখলাম অফ 2024 এই দুটো ফাইলকে এর সঙ্গে ইনক্লুড করে দেওয়া হলো, অ্যাড করে দেওয়া হলো। এবং এই দুটো আইএ ফাইলের জন্য দেখুন এখানে আইএ ফাইল দুটো অ্যাড করা হয়েছে। তো এই আইএ ফাইলের জন্য দেখুন 5ই মার্চ 2024 তারিখে মামলাটির শুনানি এবং হিয়ারিং ডিটেলস সম্পন্ন হয়েছে। হিয়ারিং টুডে। তো ডিটেলস আমরা দেখে নেব অর্ডার কপিতে কি কি উল্লেখ করা হয়েছে। মাননীয় বিচারপতি এএস বোপান্না তার এজলাসে এই মামলাটির শুনানি হয়েছে। পিটিশনারদের পক্ষ থেকে যারা ছিলেন এখানে পরপর নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা যারা ছিলেন এখানে পরপর নামগুলো রয়েছে। তো অর্ডারের মধ্যে যেটা জানা যাচ্ছে যে অর্ডারটা দিচ্ছেন আইএ নাম্বার 45109 2024 এবং আরো যে আরেকটা আইএ ফাইল 32062 2024 এর এই দুটো আইয়ের জন্য যে অর্ডার দেওয়া হচ্ছে পরপর নিচে আমরা দেখতে পাচ্ছি। যেটা বলা হচ্ছে সিন্স দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন আর টু বি কনসিডার বিফোর দ্য কোর্ট আর স্পেশাল লিভ পিটিশন ইজ পেন্ডিং, অর্থাৎ যে স্পেশাল লিভ পিটিশনটা এই মুহূর্তে পেন্ডিং রয়েছে সেই স্পেশাল লিভ পিটিশনের সঙ্গে এই দুটো আইএ ফাইলকে কনসিডার করা হচ্ছে। অর্থাৎ মূল যে মামলা শ্রাবণী নায়কের যে মূল মামলা সেই মামলার সঙ্গে এই দুটো আইএ ফাইল অ্যাড করে দেওয়া হচ্ছে। লিস্ট দিস অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ দ্য স্পেশাল লিভ পিটিশন when the matter is listed before the court। এই মূল মামলাটি যখন এই কোর্ট সুপ্রিম কোর্টে আবার উঠবে তখনই এই দুটি মামলা কিন্তু আবার তার সঙ্গে লিস্টেড হয়ে যাবে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম কলকাতা হাইকোর্টেও ঠিক একই রকম ভাবে একটা মামলা এসেছিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। সেখানে বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল এমন ক্যান্ডিডেটরা তারা মামলা করেছিল। তো সেই মামলাটিও কিন্তু ঠিক একই রকম অর্ডার এসেছিল যে যেহেতু এই 2022-এর মামলাটি সুপ্রিম কোর্টে বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে তাই তিনি আর নতুন করে শুনবেন না, সেটা সুপ্রিম কোর্টই শেষ বিচার করবে। সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে সেই অর্ডারই তাদেরকে কিন্তু মেনে চলতে হবে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সুপ্রিম কোর্টে গেল, তো তাদের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে অর্ডার আসবে। তবে এখানে একটা প্রশ্ন এসে যায় যে সুপ্রিম কোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে 4 সপ্তাহের জন্য সময় দিয়েছিল। 4 সপ্তাহের মধ্যে ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ কমপ্লিট করে তাদের মেরিট লিস্ট তাদের সুপ্রিম কোর্টে সাবমিট করার কথা বলেছিল। এখন প্রশ্ন হচ্ছে যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা 2022-এর ক্যান্ডিডেট তারা হয়ে থাকে এবং ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রি হয়ে থাকে তাহলে এই ক্যান্ডিডেটরা তাদের যদি এদিকে মেরিট লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কমপ্লিট করে ফেলে, ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলে, তাহলে এই ক্যান্ডিডেটরা মামলাটি যখন সুপ্রিম কোর্টে উঠবে অর্থাৎ ওই মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে যদি সুপ্রিম কোর্টে জমা করার পরে যদি মামলাটি লিস্টেড হয় তাহলে কিন্তু তারা এই মেরিট লিস্টের মধ্যে আর সুযোগ পাচ্ছে না। তাহলে তখন কিন্তু তাদের জন্য আবার নতুন করে প্রসিডিং করতে হবে, নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এর জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট আরেকটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেখানে আমরা দেখব পরের প্যারাগ্রাফেই উল্লেখ করা হচ্ছে। দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে সিন্স দ্য অ্যাপ্লিকেশন প্লিড আর্জেন্সি, যদি এই অ্যাপ্লিকেশনটার আর্জেন্সি থাকে, যদি এমার্জেন্সি কিছু থেকে থাকে, দে মে বি মুভ টু কোর্ট কনসার্ন অর রেজিস্টারের কাছে পারে তারা অ্যাপ্রোপ্রিয়েটলি অফ দ্য স্পেশাল লিভ পিটিশন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটদের যদি কোনো রকম ভাবে কাজ তারা করতে চায় বা যদি কোনো এমার্জেন্সি কিছু থেকে থাকে তাহলে কিন্তু তারা কোর্টের মানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তারা যেতে পারে, সেখানে তার কাছে গিয়ে অ্যাপ্লাই করতে পারে যে মামলাটি যাতে নতুন করে লিস্টেড করা হয় বা তাদের ব্যাপারটা যাতে কনসিডার করে এমার্জেন্সি কিছু শুনানি করিয়ে তাদের জন্য এই মামলার সঙ্গে অর্থাৎ 2022-এ যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে সেখানে এমন কিছু নির্দেশ দেওয়া হয়। যদি এমন কিছু তারা করতে পারে তাহলে কিন্তু তারা যদি এমার্জেন্সি মনে করে তাহলে সেটা করতে পারে। Copies of the application be served on respective learner counsel for the parties। সমস্ত পার্টিকে এই অ্যাপ্লিকেশনটা বা এই অর্ডারটিকে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়। সিন্স ইট ইজ স্টেটেড দ্যাট অ্যানাদার অ্যাপ্লিকেশন বেয়ারিং আইএ নাম্বার যেটা বলা হচ্ছে 45110 2024-এর ইজ পেন্ডিং, ইট ইজ সেইড অ্যাপ্লিকেশন অলসো লিস্টেড হোয়েন দ্য ম্যাটার ইজ লিস্টেড বিফোর দ্য কোর্ট। অর্থাৎ যখন মূল মামলাটি লিস্টেড হবে তখন এই মামলাটি তার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে। এবার আমরা দেখে নেব এই মামলাটি কখন লিস্টেড করা হয়েছে। তো চলুন সরাসরি বর্তমান স্ট্যাটাস কি রয়েছে এই মামলাটির। তো আমরা একটু আগেই স্ট্যাটাসটা দেখছিলাম, তো আমরা যদি এখন মূল বক্তব্যের দিকে যাই, আমরা টেন্টেটিভ ডে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন 22শে মার্চ 2024 তারিখে অর্থাৎ মূল মামলাটি যেদিন শুনানির জন্য লিস্টেড হয়েছে
সেই দিনই কিন্তু এই দুটি আইএ ফাইল যে দুটো অ্যাড হলো, সেই দুটো আইএ ফাইলও কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে সেই দিনই কিন্তু বিস্তারিত শুনানি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 11,758 যে প্যানেল, সেই প্যানেলে কি কোনো প্রভাব পড়তে পারে এই সমস্ত মামলাগুলোর জন্য? দেখুন, সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেয় যে 9,533 জনের যে প্যানেল প্রকাশ করতে বা নিয়োগ করতে, সেই প্যানেল যখন তারা প্রিপেয়ার করে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কাউন্সেলিং প্রক্রিয়া যখন কন্ডাক্ট করে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দেয়, তখন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে এই পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে নির্ভর করবে সুপ্রিম কোর্টে যে মামলাটি বিচারাধীন রয়েছে, সেই মামলার যা ফাইনাল আউটকাম আসবে, সেই মামলার যে ফাইনাল জাজমেন্ট আসবে, তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করবে। যদি সেই মামলার ফাইনাল আউটকাম যদি সম্পূর্ণভাবে ক্যান্সেল করার নির্দেশ দেয় নিয়োগ প্রক্রিয়া, তাহলে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তারা চাকরি থেকে সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু মনে করেছে যে এই প্যানেলে নিয়োগ করা সম্ভব, সুতরাং এখানে কোনো রকম প্রবলেম নেই। সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধানে রেখে এই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট করাতে চায়, তার ফলেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নিয়োগ করানোর। সুতরাং এই প্যানেলে আর নতুন করে কোনো প্রভাব পড়বে না। তবে একটা বিষয়, যে ডিএলএড 2022 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, সেই ক্যান্ডিডেটদের মধ্যে এই নতুন যে আইএ ফাইল যুক্ত হলো, নতুন যে 96 জন ক্যান্ডিডেট যুক্ত হচ্ছে, তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি। তো সেক্ষেত্রে 2022 ক্যান্ডিডেট যারা রয়েছে, ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করছে, সেখানে কিন্তু এই 96 জনের ইন্টারভিউ এর সুযোগ দিলেও দিতে পারে। তো সেক্ষেত্রে 2022 ক্যান্ডিডেটদের মধ্যে প্রতিযোগিতা কিন্তু আরো বাড়তে চলেছে। সেক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু তারা চাকরি পাবে না, লাস্টের দিকে যা ভ্যাকেন্সি রেখে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে বাদ পড়তে চলেছেন। তো যাই হোক, পরবর্তী আপডেট পেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।